সেন্টেন্স কানেক্টরস নাম থেকেই বুঝতে পারছো যেটা কি করে সেন্টেন্সকে কানেক্ট করে। একটা প্যাসেজে সাধারণত একটা বাক্যকে আর একটা বাক্যের সাথে কানেক্ট করা খুবই জরুরি। কেন কানেক্ট করা জরুরি? একটা বাক্যের সাথে আর একটা বাক্যের যে লজিক্যাল অ্যাটাচমেন্ট, এটা ছাড়া, এই ইউনিটি ছাড়া, এই কোহিয়ারেন্স কোহেশন ছাড়া একটা প্যাসেজ, একটা প্যারাগ্রাফ কমপ্লিট হয় না। সো আমি যদি 10টা বাক্যকে যে কোনো জায়গা থেকে নিয়ে এসে এক জায়গাতে বসিয়ে দিই, তাহলে সেটা কোনো প্যারাগ্রাফ হবে না। বরং ওই প্যারাগ্রাফের একটা বাক্য আর একটা বাক্যের সাথে লজিক্যালি অ্যাটাচড থাকতে হবে। আর এই লজিক্যাল অ্যাটাচমেন্টের জন্যই সেন্টেন্স কানেক্টরসের ব্যবহার অপরিহার্য। যদিও এই ক্ষেত্রে আমাদের রিডিং স্কিল একেবারে মুখ্য, কিন্তু তারপরেও আমরা কিছু ডিটাচড সেন্টেন্স লেভেলে আমরা দেখতে পারি যে কী কী সচরাচর আমাদের এইচএসসিতে আসে। প্রথম কথা, ধারাবাহিকতা বা ঘটনা পরম্পরা বোঝাতে, অর্থাৎ কার পরে কি ঘটছে। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি যে একটা প্যারাগ্রাফ লিখো, হাউ টু মেক আ কাপ অফ টি, কীভাবে চা তৈরি করতে হয়, সেই ক্ষেত্রে একটা কি ঘটনা পরম্পরা থাকে যে প্রথমে কাপ নিব বা প্রথমে পানি নিব, তারপরে এটা করব। এই যে কার পরে কি ঘটছে সেগুলো বোঝাতে আমরা কি কি শব্দ ব্যবহার করতে পারি? আমরা ইউজ করতে পারি ফার্স্ট, ফার্স্টলি, at first, at the beginning, secondly, thirdly, fourthly, later. সো এই শব্দগুলো আমরা ঘটনা পরম্পরা বোঝাতে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি উদাহরণ দেখি একটা, যে দেখো, at first comes the question of being honest. ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে একজন ভালো মানুষের গুণ কি কি, আমরা বলছি প্রথমত তার এটা থাকতে হবে, দ্বিতীয়ত এটা থাকতে হবে। এই যে কার পরে কি, সো আমরা ধরো বলছি প্রথমত তাকে সৎ হতে হবে। সো at first comes the question of being honest. প্রথমেই যে ব্যাপারটা, সে যে প্রথমেই, দ্বিতীয়, তৃতীয়ত, তারপরে চতুর্থত, সবশেষে। এবং জেনে রাখো, সেন্টেন্স কানেক্টরসে একই জায়গাতে একাধিক কারেক্ট উত্তর হতে পারে। একজন একটা ঠিক নিয়েছে মানে তুমি যদি ভিন্ন উত্তর নাও তোমারটা ভুল হবে, নট নেসেসারিলি ট্রু। দ্বিতীয়ত, আমাদের কি লাগে? অতিরিক্ত তথ্য প্রদান করতে। এটা অনেকটা ঘটনা পরম্পরার মতোই। অতিরিক্ত তথ্য প্রদান করা বলতে, ধরো আমি যদি বলি যে একজন ভালো স্টুডেন্টের 5টা গুণাবলী বলো, আমি প্রথমে বলছি যে ঠিক আছে, প্রথমত সে এটা হবে, নিয়মানুবর্তী হবে, দ্বিতীয়ত, তৃতীয়ত বা এছাড়াও। এই যে দ্বিতীয়ত, তৃতীয়ত, এছাড়াও, পাশাপাশি, এগুলোকে আমরা বলি অতিরিক্ত তথ্য প্রদান করতে। সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অ্যান্ড, মোরওভার, ফার্দার, ফার্দারমোর, বিসাইডস, ইন অ্যাডিশন, অ্যাডিশনালি, আদার দ্যান দ্যাট, অ্যাপার্ট ফ্রম দ্যাট, লাইকওয়াইজ, টু, অলসো, এগুলো। যেমন রহিম ওয়েন্ট দেয়ার অ্যান্ড বট আ বুক, তার মানে এক্ষেত্রে দেখো দুইটা তথ্য দিচ্ছে। রহিম সেখানে গেছে, শুধু এইটাই না, এর ছাড়া সে কী করেছে? সে একটা বইও কিনেছে। অথবা আমি যদি বলি যে আ গুড স্টুডেন্ট শুড হ্যাভ 5 কোয়ালিটিস। ফার্স্ট অফ অল, দে শুড বি, অর হি অর শি শুড বি স্টুডিয়াস। সেকেন্ডলি, অথবা আমরা বলতে পারি মোরওভার, ফার্দার, ফার্দারমোর, এরপরে যে তথ্যগুলো দিব সেগুলো আমরা এখান থেকে কানেক্টরস নিয়ে ইউজ করতে পারি। এরপরে আমরা উদাহরণ দিতে তো আমরা সাচ অ্যাজ বা লাইক ইউজ করি। এছাড়া আমরা আর ইউজ করতে পারি নেইমলি। নেইমলি মানে প্রধানত, লাইক, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, দ্যাট ইজ মানে যথা। যেমন আর যথার তো আমরা পার্থক্যও জানি, যে যেমন বললে, ধরো আমি যদি বলি তার 10টা গুণ আছে, যেমন বলে আমি 3-4টা, 1-2টাও দিতে পারি। কিন্তু যথা বললে আমাকে 10টা যদি বলি 10টার কথাই বলতে হবে, রাইট? যেমন I want to travel a few countries. আমি কিছু দেশে ঘুরতে চাই। ফর এক্সাম্পল, সুইজারল্যান্ড, ফ্রান্স, এটসেট্রা। ফর ইনস্ট্যান্স বা ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। এরপরে সাদৃশ্য বোঝাতে, সাদৃশ্য মানে মিল বোঝাতে, মানে একই মতো, সিমিলারিটি আছে, তখন আমরা বোঝাই অ্যাজ ডট ডট অ্যাজ, দ্য সেম ডট ডট অ্যাজ, সিমিলারলি, দ্য সেম ওয়ে, দেন, মোর, লেস, অ্যাটলিস্ট, এগুলো। যেমন আমরা যদি লিখি যে হি পাসড এসএসসি উইথ এ গুড রেজাল্ট, সিমিলারলি হিজ ব্রাদার হ্যাজ গট এ গুড রেজাল্ট। সিমিলারলি মানে একইভাবে, মানে সেও ভালো রেজাল্ট করেছে, তার ভাইও একইভাবে। এই যে একইভাবে, এটাকে মিল থাকা, এটাকে বলা হয় সাদৃশ্য, সিমিলারিটিস। এরপরে কি হতে পারে? বৈসাদৃশ্য বা অমিলের ক্ষেত্রে। অমিলের ক্ষেত্রে কি হতে পারে? অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টেড, বাট, নেভারদালেস, স্টিল, অলদো, দো, ইন স্পাইট অফ। নেভারদালেস মানে তবুও, নানদালেস, নেভারদালেস, এই শব্দগুলো। যেমন আমরা যদি বলি যে তারেক ইজ অ্যান অনেস্ট ম্যান, অন দ্য কন্ট্রারি হিজ ব্রাদার ইজ ডিসঅনেস্ট। তাহলে দেখো, তারেক অনেস্ট আর হিজ ব্রাদার ডিসঅনেস্ট, এই দুইটার সম্পর্ক কি? বৈসাদৃশ্য না, অমিল না, বিপরীত না? এই জন্য আমরা এই ক্ষেত্রে বলছি অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড, রাইট? এরপরে আমাদের বোঝাতে পারে কারণ বোঝাতে, খুব সিম্পল এটা। আমি বলছি আমি যেহেতু অসুস্থ তাই আমি আজকে আসতে পারবো না। এই যে যেহেতু, তাই, এগুলো কারণ বোঝাই। সিন্স, বিকজ, অ্যাজ ফর, দ্যাট ইজ ওয়াই। যেমন আমি যদি বলি যে অ্যাজ হি ওয়াজ সিক হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। যেহেতু, এই যে অ্যাজ মানে কি? কারণ বোঝাচ্ছে। তার মিটিংয়ে অনুপস্থিত থাকাটা হচ্ছে ফলাফলের কারণ কি? সে অসুস্থ, অ্যাজ হি ওয়াজ সিক।
ওকে, এরপরে পরিণাম বা ফলাফল বোঝাতে, ধরো আমি পরিশ্রম করেছি তার ফলাফল আমি পাচ্ছি, অথবা আমি অলসতা করেছি তার ফলাফল পাচ্ছি, সেগুলোকে বলে পরিণাম বা ফলাফল বোঝাতে। আমরা বলতে পারি অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ কনসিকুয়েন্স, ইভেনচুয়ালি, দেয়ারফর, হেন্স, দাস, ন্যাচারালি, সো হেন্স, দেয়ারফর, এগুলো। যেমন হি ডিড নট ওয়ার্ক হার্ড, সে পরিশ্রম করেনি, অ্যাজ এ রেজাল্ট হি ফেইল, তাই সে ব্যর্থ হয়েছে। সো অ্যাজ এ রেজাল্টটা কী বোঝাচ্ছে? আগের কাজের পরিণাম বোঝাচ্ছে, রাইট, বা ফলাফল বোঝাচ্ছে। এছাড়া হতে পারে উদ্দেশ্য বোঝাতে, কেন করতে চাচ্ছি আমি, টু, ইন অর্ডার টু, সো অ্যাজ টু, ইন অর্ডার দ্যাট। যেমন আমরা যদি লিখি আই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু মিট মাই ফ্রেন্ড, আমি সেখানে কেন গেলাম? টু মিট মাই ফ্রেন্ড। এটা খুবই সিম্পল, এটা আলাদা করে আর নিয়ম দিয়ে পড়ার দরকার নেই। ইন অর্ডার টু মিট মাই ফ্রেন্ড বা টু মিট মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। এছাড়া এরপরে কী হতে পারে? শর্ত বোঝাতে পারে। শর্ত যেমন যদি বৃষ্টি হয়, যদি তুমি আসো, যদি কিছু গেস্ট আসে, যেটা কিনা আমরা অনেকটা স্পেশাল ইউজ অফ ফ্রেজেসেও দেখেছি। যেমন আমরা যদি বলি রিমাইন্ড মি অ্যাট নাইট, আদারওয়াইজ আই মে ফরগেট দ্য ইস্যু, আমাকে রাতে মনে করিয়ে দিও, আদারওয়াইজ, তা না হলে আমি ভুলে যেতে পারি। অথবা আই উইল গো ফর গ্রসারি শপিং ইন কেস সাম গেস্ট কাম, যদি কিছু গেস্ট আসে। অথবা ইফ ইট রেইনস আই শ্যাল রিমেইন ইনসাইড, যদি বৃষ্টি হয় আমি ভিতরেই থাকবো, তাই না? এরপরে অ্যাডভার্বিয়াল, সেটা আমরা মডিফায়ার্সে পড়েছি। অ্যাডভার্বিয়াল সময় বোঝাতে পারে, প্লেস বোঝাতে পারে। যেমন আই নো হোয়েন হি উইল কাম, এটা খুবই সিম্পল, এটাকে আমরা আলাদা করে নিয়ম দিয়ে পড়বো না। হোয়েন হতে পারে, হোয়েন এভার হতে পারে, ওকে। তারপরে আই উইল ভিজিট ইউর প্লেস অ্যাজ সুন অ্যাজ আই কাম ব্যাক, অ্যাজ সুন অ্যাজ, সো at that time, where, when, how, as soon as, no sooner had, ... then, hardly had, ... when, recently, scarcely had, ... when, only recently, now, then, in the sometimes, at present, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়ালস। এরপরে আমাদের কি আছে? উপসংহার বোঝাতে। ধরো আমরা যদি শুরুর উদাহরণটা আবার দিই, যে একটা চা বানানোর প্রক্রিয়া কী কী, আমি বলছি প্রথমত এটা করতে হবে, তারপরে এটা করতে হবে, সবশেষে, সেই যে সবশেষে উপসংহার বোঝাতে আমরা কী কী বোঝাতে পারি, লিখতে পারি ইন শর্ট, ইন এ নাটশেল, টু সাম আপ, ফাইনালি, অন দ্য হোল, অ্যাবভ অল, ইন ব্রিফ। যেমন বলছে ইন শর্ট, সংক্ষেপে বা উপসংহারে, উই মাস্ট বি কনসিয়াস টু অ্যালিভেট দ্য পপুলেশন প্রবলেম। আমরা বলছি যে আমাদের কী কী করতে হবে, তারপরে আমরা বলছি মোট কথা, মোটের উপরে একটাই কথা, সেটা হলো আমাদের যে পপুলেশন, জনসংখ্যা প্রবলেম আছে, সেটাকে আমাদের সলভ করতে হবে বা ইমপ্রুভ করতে হবে। একাধিক ঘটনা একই সাথে বোঝাতে, ধরো আমি পড়ছি সেই সময় একটা ফোন আসলো, বা আমি খাচ্ছি সেই সময় তুমি আসলে। সো এই ক্ষেত্রে আমরা কী কী শব্দ ব্যবহার করতে পারি? অ্যাট দ্য সেম টাইম, মিন হোয়াইল, ইন দ্য মিন টাইম, এই শব্দগুলো আমরা ব্যবহার করি। যেমন আই ওয়াজ ট্রাইং টু সলভ দ্য প্রবলেম, আমি প্রবলেমটা সলভ করার চেষ্টা করছিলাম। মিন হোয়াইল, ইতোমধ্যে, সেই সময়, আমি যখন কাজ করছিলাম সেই সময়। হি হ্যাড সলভড ইট, সে ইতোমধ্যে সেইটা সলভ করে ফেলেছে। রিলেটিভ প্রোনাউন বোঝাতে, এটাও খুবই সোজা। রিলেটিভ প্রোনাউন তো আমরা বুঝি হু, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলো, হোয়াট এভার, হুইচ এভার। সো রিলেটিভ প্রোনাউন কি? আমরা আগের নাউনের সাথে কানেক্ট করার জন্য, যেমন দিস ইজ দ্য ম্যান, ইনি সেই ব্যক্তি বা ইনি সেই মানুষ বা সেই ব্যক্তি, হু ওয়াজ কট ফর থেফট, যিনি কিনা চুরির দায়ে ধরা পড়েছিলেন। তাহলে এই যে রিলেটিভ প্রোনাউন হু, এটা কাকে কানেক্ট করছে? দ্য ম্যানকে কানেক্ট করছে কিসের সাথে? পরবর্তী যে অ্যাকশন হু ওয়াজ কট ফর থেফট সেটার সাথে। সো রিলেটিভ প্রোনাউন হচ্ছে এগুলো, হু, হুম, হুইচ, দ্যাট, হোয়াট এভার, হুইচ এভার, এগুলো আমাদের রিলেটিভ প্রোনাউন। সো এগুলোই ছিল আমাদের কানেক্টার্স। তবে বলে রাখি, কানেক্টার্সের এই ব্যবহারগুলো জানা ছাড়াও যেটা সবচেয়ে মুখ্য, সেটা হচ্ছে বাক্যগুলোর মধ্যে সম্পর্ক ধরতে পারা, বাক্যগুলোর মধ্যে অর্থ ধরতে পারা, যে এই দুইটা বাক্যের মধ্যে কি কারণ ফলাফল সম্পর্ক, নাকি দুইটা প্যারালাল সম্পর্ক, নাকি বৈসাদৃশ্য, সাদৃশ্য কী বোঝাচ্ছে। সো এইটা ক্ষেত্রে, কানেক্টার্সের ক্ষেত্রে ইমপ্রুভ করার একটা বড় টিপ হলো রিডিং অ্যান্ড রিডিং, মানে গল্পের বই পড়া বা প্লেজার রিডিং যেগুলো, সেগুলো করা। অলরাইট, আর সেই সাথে তো প্রচুর প্র্যাকটিস করতেই হবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।